হয়ে যায়, অ্যাপ মারতে পারে, কখন স্ক্রল করতে পারে, এই সম্পর্কিত কি কি প্রশ্ন আপনার জানা আছে? এখানে দুইটি ক্ষেত্রে রায়ের পূর্বে গ্রেপ্তার করা যায়, আর তিনটি ক্ষেত্রে আপনার রায়ের পূর্বে গ্রেপ্তার করা যায় না। বলেন। সেই তিনটি ক্ষেত্র হচ্ছে স্যার, দুইটি ক্ষেত্র হচ্ছে আপনার আপনার হচ্ছে যখন আপনার হচ্ছে বিবাদী যখন মানে আত্মগোপন করার আদালতে এখতিয়ারের স্থানীয় সীমা ত্যাগ করে বা তার সম্পত্তি বা কোনো অংশ হস্তান্তর করে, এক্ষেত্রে আদালতের মানে তাকে সীমা হতে অপসারণ করেছে এবং এরকম আর কি স্যার ব্যাপারটা। সীমানা হতে অপসারণ করেছিল। জি জি স্যার, এই দুটি কথা পড়ছি ভালো করে, আর তিনটি ওগুলো মুখস্থ করি আর কি, এমনি শুধু জাস্ট পড়ে রেখেছি। কয় নাম্বার সেকশন অনুযায়ী আপনি এই অ্যারেস্ট বিফোর জাজমেন্টের জন্য কত নাম্বার সেকশন অনুযায়ী দরখাস্ত দিতে হয়? কত সেকশন অনুযায়ী সেটা তো পড়ছিলাম। সেকশন বা আদেশ বা বিধি কততে দরখাস্ত দিতে হয়? কত কত নাম্বারে দিবেন আপনি? 5 নম্বরে। 5 নাম্বার আদেশে অ্যারেস্টের জন্য দরখাস্ত দিবেন? না, 5 নম্বর আদেশে বলতেছেন, এটা আপনার কথা বলতেছি, দরখাস্তের কথা বলতেছেন না? হ্যাঁ, আপনি রায়ের পূর্বে কাউকে গ্রেফতার করার জন্য চাইবেন কোর্টে, জি, কত নাম্বার সেকশনে সেটা আপনি আবেদন করবেন, কত নাম্বার বিধি অনুযায়ী, কিসের জন্য, কতদিন পর্যন্ত আটক রাখা যায়, কি বিধি, কি সমাচার, এই সামান্য তো জানলে হবে না স্যার। এখানে আর একটু ডিপলি পড়ছিলাম, মনে পড়তেছে না কি স্যার? না মনে পড়া তো যাবে না, সব সময় তো মনে পড়তে হবে। গোলাম কিবরিয়া ভাই বলেন তো দেখি আপনি কি জানেন 38 নম্বর আদেশ কি প্রশ্ন আপনার এখানে খেয়াল আছে? স্যার 38 নম্বরে হচ্ছে স্যার দুইটা মানে বিষয় আছে, একটা হচ্ছে যে অ্যারেস্ট বিফোর জাজমেন্ট, আরেকটা হচ্ছে অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট। তো অ্যারেস্ট বিফোর জাজমেন্ট শুধুমাত্র অর্থের মোকদ্দমায় করা যায়, সেটা হচ্ছে 38 নম্বর বিধির মানে 38 নম্বর আদেশের 1 নম্বর বিধি। এখানে স্যার বলা হচ্ছে যে ওই বিবাদী যদি আত্মগোপন করার চেষ্টা করে বা হচ্ছে যে মামলাকে বিলম্বিত করার চেষ্টা করে বা তার সম্পদ এগুলোকে সরানোর চেষ্টা করে, অথবা আরেকটা কথা আছে স্যার যে বাংলাদেশ থেকে যদি বাইরে চলে যায়, এরকম যদি কোনো কারণ হয়, অর্থের মোকদ্দমা যদি হয়, তাহলে আদালত তাকে রায়ের পূর্বে অ্যারেস্টের হচ্ছে যে অর্ডার দিবে স্যার। ওকে, তারপরে এই অ্যারেস্টটা তখনই দিবে, আগে তাকে হচ্ছে যে একটা নোটিশ দিবে, অর্থাৎ কারণ দর্শাতে বলবে। এখানে এসে এখানে কারণ দেশে তাকে যদি হচ্ছে যে জামানত দিতে বলে, তাহলে জামানত দিতে বলবে। যদি জামানত সে না দিতে পারে 2 নম্বর বিধিতে, তাহলে তখন অ্যারেস্টেড হচ্ছে যে অর্ডারটা পরোয়ানাটা দিবে অ্যারেস্ট। এই 2 নম্বর বিধিতে আবার স্যার এটা আপিলেবল অর্ডার, অর্থাৎ এই জামানত দানের বিরুদ্ধে অর্থাৎ জামানতে যদি আদেশ দেয় তাহলে আপিল করা যায়। ওকে, এরপরে স্যার হচ্ছে যে 4 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট স্যার। এটা টাকার যদি 50 টাকার হচ্ছে কম হয়, অনূর্ধ্ব 50 টাকা হইলে 6 সপ্তাহ হচ্ছে যে মানে আটক করতে পারবে, আর 50 টাকার বেশি হইলে 6 মাস, অনূর্ধ্ব 6 মাস পর্যন্ত আটক রাখা যাবে। তাহলে এই যে অ্যারেস্ট বিফোর জাজমেন্টের ক্ষেত্রে আপনার হিসেবে কি কি প্রশ্ন আছে এখানে? কয়টা প্রশ্ন আপনি আমাকে দিতে পারেন যে এই প্রশ্নগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, এই প্রশ্ন আমি করেছি, কি প্রশ্ন আছে বলে? এখানে স্যার হচ্ছে যে শুধুমাত্র অ্যারেস্ট বিফোর, আচ্ছা অ্যাটাচ বিফোর জাজমেন্টও বলে ফেলেন, একবারেই বলে ফেলেন স্যার। অ্যাটাচ বিফোর জাজমেন্ট তো ওই যে কিছু কারণ আছে, যখন হচ্ছে যে সম্পত্তিটা যে সম্পত্তির উপরে অ্যাটাচ বিফোর জাজমেন্ট, তো ওই সম্পত্তিটা যদি সে মানে সরানোর চেষ্টা করে বা সম্পত্তিটা আদালতের এখতিয়ারের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে বা এই ধরনের যদি করে, তো সেম জিনিস স্যার 6 নম্বর বিধি অনুযায়ী তাকে কারণ দর্শাতে হবে, এবং কারণ যদি না দর্শাইতে পারে তাহলে 6 নম্বর বিধি অনুযায়ী ওটা ক্রোকের আদেশ দিবে আদালত। ওকে, এই ক্রোকের বিরুদ্ধেও স্যার আবার আপিলেবল অর্ডার, যেহেতু সেটা আপিল করা যায়। আর ক্রোকের আবেদন প্রত্যাখ্যান হলে কি করা যাবে? ক্রোকের যদি আবেদন প্রত্যাখ্যান হয় তাহলে রিভিশন স্যার। এখানে কি কি প্রশ্ন আপনার মতে আছে?
এখানে স্যার দুটা, যেহেতু ওই যে অ্যারেস্ট বিফোর জাজমেন্ট যদি হয় তাহলে হবে স্যার যে অ্যারেস্ট বিফোর জাজমেন্ট আসলে কত নম্বর সেকশন অনুযায়ী করা যায়, তারপরে হচ্ছে যে জামানত কত নম্বর সেকশন অনুযায়ী মানে কত নম্বর বিধি অনুযায়ী জামানত আরোপ করতে পারে, তারপরে এই যে 2 নম্বর বিধিটা স্যার 38-এর 2 নম্বর বিধি, এটা আপিলেবল অর্ডার। তো এই 2 নম্বর বিধি অনুযায়ী প্রতিকার কি, যদি আদালত জামানত দিতে অর্ডার দেয় তাহলে তার বিরুদ্ধে প্রতিকার কি, জি আবার জামানত দিতে যদি না মঞ্জুর করে, মানে জামানত আদালত হচ্ছে যে অ্যারেস্ট বিফোর মানে অ্যারেস্ট বিফোর জাজমেন্ট চাইলো কিন্তু আদালত দিল না, তার বিরুদ্ধে প্রতিকার কি হতে পারে। জি কি প্রতিকার এটা? কি প্রতিকার? ওটা তো স্যার একটা হচ্ছে আপিল আর একটা রিভিশন প্রতিকার। হুম। আর স্যার 50 টাকার যদি নিচে হয় তাহলে কতদিন সিভিল কারাগারে আটক রাখা যাবে, এটা একটা প্রশ্ন আসতে পারে। আর 50 টাকার যদি উপরে হয় তাহলে কতদিন হচ্ছে মানে কত সময় দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে, 4 নম্বর বিধি অনুযায়ী যেটা। তারপরে স্যার হচ্ছে যে 3-4টা ফিল দিল যে কখন ক্রোকের আদেশ দিবে, ওই যে অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্টের, তখন ওই ফিলগুলো একটু দিয়ে দিতে স্যার, যে সম্পত্তি হস্তান্তর করার জন্য বা অর্থ, এরকম কয়েকটা ফিল দিবে স্যার, ওগুলো আইডেন্টিফাই করতে হবে যে সম্পত্তিটা হস্তান্তর করতেছে বা আংশিক হস্তান্তর করতেছে বা সম্পত্তি গোপন করতেছে, যেটাই করুক। যদি বাংলাদেশের কোন কোর্ট অ্যাটাচ বিফোর জাজমেন্ট করতে পারেন না? স্মল, এটা স্যার ওই যে 13 নম্বর অনুযায়ী স্মল কজেস কোর্ট হচ্ছে অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট করতে পারে না। আর কৃষিজ ফসলের একটা বিষয় আছে স্যার 12 নম্বর বিধি অনুযায়ী, ওই কৃষি ফসলটা ক্রোকযোগ্য না, এটা দেখে প্রশ্ন আসে স্যার। অত্যন্ত সুন্দর বলেছেন, যতটুকু বলেছেন আমি মুগ্ধ এবং সুন্দরভাবে বলার চেষ্টা করেছেন, একেবারে সুন্দরভাবে। স্যার অ্যারেস্ট বিফোর জাজমেন্ট চাইতে পারি এক বিধিতে, আর অ্যাটাচড বিফোর রায়ের ক্রোক যেটা সেটা চাইতে পারি 5 বিধিতে। দুইটা বিধিতে চাইতে পারি না স্যার? দরখাস্ত দুই বিধিতে হবে না স্যার? যখন রায়ের পূর্বে ক্রোক করব তখন 5 বিধিতে আমরা দরখাস্ত দেব, আর যখন আমরা রায়ের পূর্বে গ্রেফতার করব তখন আমরা এক বিধিতে দরখাস্তটা দেব, তাই না স্যার? এক্স্যাক্টলি। জি স্যার। এখানে আছে কত বিধিতে এটা আসতে পারে, কত ইয়াতে স্যার এই আদেশে ওটা আসতে পারে। আবার আসতে পারে অস্থায়ী নিষেধাজ্ঞা যে আমরা দেব, অস্থায়ী নিষেধাজ্ঞা কোন কোন ক্ষেত্রে দিতে পারে ওটা আসতে পারে, যে অস্থায়ী নিষেধাজ্ঞা অপচয় ক্ষতি, যদি অপচয় করে সম্পত্তিটা ক্ষতিগ্রস্ত করে হস্তান্তরিত করে বা ডিগ্রি জারিতে যদি বিক্রয় করে, সেই ক্ষেত্রে এই 4টে দিলে 4টে দেওয়ার পরে ওই এমসিকিউ আসলে যে কোন কোন ক্ষেত্রে সেটা দিতে পারে। আবার ওই যে লঙ্ঘনের যে বিষয়টা স্যার 2-3 বিধিতে যেটা আছে স্যার, মানে ইতিপূর্বে কোশ্চেন আসছিল যে ওইটা আপনার সম্পত্তিটা ক্রোকের বিষয় আছে, আর ওই যে 6 মাসে যে দেওয়ানি জেল, কতদিনে দেওয়ানি জেলে আটক করতে পারে, 6 মাসে, আর ওই ক্রোকের বিষয়টা আছে ওখানে। আর এক্ষেত্রে আপনার কত যখন কথা বলবেন, কারণ আপনি পড়াচ্ছেন, আমি আপনার কাছ থেকে শিখছি, স্পষ্ট করে বলবেন। 2 বিধি 3 উপবিধিতে আছে স্যার, যে সম্পত্তিটা ক্রোক করতে পারে আর 6 মাসের দেওয়ানি জেলে আটক রাখতে পারে আর কি। সম্পত্তিটা ক্রোক কতদিন পর্যন্ত রাখতে পারে? 1 বছর স্যার, 1 বছর সম্পত্তিটা 1 বছর ক্রোক করতে পারে স্যার। এক্স্যাক্টলি। আর এখানে স্যার ওই যে আপিলেবল আছে স্যার, বিধি 1-এ আছে, আর বিধি 4-এ আছে, বিধি 10-এ আছে, এগুলা আপিলেবল, এগুলা আপিল করতে পারে স্যার। কি আছে? 1-এ আছে, 4-এ আছে, আর 10-এ কি আছে? 1-এ যেসব অস্থায়ী নিষেধাজ্ঞা যদি দেয় স্যার, অস্থায়ী নিষেধাজ্ঞা দিলে আপনি আপিল করতে পারবে স্যার, ওই যে বিবাদী স্যার। আর এই যে 2-এর যে 3 সাবসেকশনটা আছে স্যার, ওখানে যদি 6 মাস দেওয়ানি জেলে আটক রাখে আর যদি সম্পত্তি ক্রোক করে, ওখানে এই করতে পারবে, সে আপিল করতে পারবে 43 নম্বর বিধি অনুযায়ী। জি স্যার। আর ওই যে 4-এ নিষেধাজ্ঞা যে আছে, নিষেধাজ্ঞা আদেশ অবসান বা পরিবর্তন বা রহিত যদি করতে পারে স্যার, এখানে আবার আপিল করতে পারবে স্যার 4-এও, আর 10-এও আপিল করতে পারবে। 10-এ কি আছে? 10-এ স্যার আছে ওই আদালতে টাকা যদি জমা প্রদান করে, সে
টাকাটা যদি সে জমা প্রদানের কথা বলে, তাহলে সেটা জমা প্রদান যদি সে না দেয় বা দিতে না চায়, তাহলে সে আপিল করতে পারে স্যার। যদি অস্থায়ী নিষেধাজ্ঞা এই যে অপর পক্ষের শুনানি ছাড়া অন্তর্বর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া যাবে না, যদি এরকম করা হয় তাহলে জরিমানার পরিমাণ কত? স্যার এখানে জরিমানার পরিমাণ তো স্যার অন্য পক্ষকে যদি অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়াই হয়ে থাকে কোন পক্ষের অনুরোধে, ওটা স্যার 10,000 টাকা স্যার। কত নম্বর আদেশ, কত নম্বর বিধি? স্যার ওটা আদেশ 39-এর বিধি স্যার, বিধিটা এই মুহূর্তে মনে নাই, তবে ওই সেকশনটা মনে আছে 95 স্যার। 5-এর কম। স্যার 5-এর কম স্যার। জি স্যার। আচ্ছা, আরে গুরুত্বপূর্ণ একটা বিধি আপনি ছেড়ে গেছেন, সেটা হচ্ছে এই যে আমাদের নিষেধাজ্ঞার পূর্বে, আচ্ছা এই যে রিপিট সাউন্ড হওয়ার কারণ কি? জগবন্ধু দা মিউট করেন, তাহলে হবে না। না, জগবন্ধু দা মিউট না করলে, খালি জগবন্ধু দার টান মিউট থাকলেই এরকম হচ্ছে, এর কারণ কি? আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ জিনিস ছুটে গেছে, জগবন্ধু দা ভালো বলেছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই যে আমরা যে কোনো নিষেধাজ্ঞার পূর্বে অপর পক্ষকে অবশ্যই নোটিশ দিতে হবে। সেই নোটিশটা যদি গড়জারিতে ফেরত আসে, তাহলে পরবর্তীতে আবার 7 দিনের মধ্যে আপনাকে পুনরায় নোটিশ দিতে হবে। এই বিধিবদ্ধ যে নিয়ম সেটা আসে, অর্থাৎ বিধি 3-এর কতে, বিধি 3-এর ক, বিধি 5-এর ক খুবই ইম্পর্টেন্ট। এই অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আপনাকে 7 দিনের মধ্যে পুনরায় নোটিশ দিতে হবে। আর যে কথা বললাম যে 7 দিনের মধ্যে নিষ্পত্তিকরণ করতে হবে, এবং কেউ যদি অবৈধভাবে অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন নির্দেশ মানে আদেশ নিয়ে থাকেন এবং অপর পক্ষে যদি ক্ষতি হয়, সেক্ষেত্রে অন্য পক্ষকে অবশ্যই 10,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের খরচের অনুমোদন দিবেন 5-এর ক অনুযায়ী। এই দুটা বিধি খুব ইম্পর্টেন্ট, এবং আপনাকে কিন্তু বারবার বলছি, এই 39 নম্বর আদেশ, 38 নম্বর আদেশ আপনাকে রিটেনে অথবা পিডিতে ফেস করতে হবে। আপনাকে প্রশ্ন আসবে স্যার এই যে 5-এর কতে স্যার, এই যে 25-এও একটা প্রশ্ন আসছিল স্যার, যে সরকারের ডেভেলপমেন্ট কোনো কাজে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া যাবে না, জনস্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজেও অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া যাবে না স্যার। জি জি এক্স্যাক্টলি। সরকার যদি স্যার বাইরে সিভিল প্রশাসন বা বাইরের বেসামরিক মানে বেসরকারি কাউকে যদি স্যার কোন একটা মামলা করে, সেখানে যে অস্থায়ী নিষেধাজ্ঞা চাই, সেখানে 7 দিনের মধ্যে কোর্টকে ডিসিশন নিতে হবে। 5-এর কথা অনেক ভালো জিনিস আছে। হ্যাঁ হ্যাঁ, ভালো, খুব ইম্পর্টেন্ট একটা কথা, ঠিকই বলেছেন, ওইটা আমারও মিস হয়ে গেছে। সেটাতে সরকারি স্যার এই যে অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য ওই যে এক বছর তো থাকলো ওই যে অবস্থায়, এই 1 বছর পরে যদি লঙ্ঘন করে, তখন প্রতিকার হবে স্যার ওটা বিক্রয় করে এটা স্যার। যখন যদি দ্রব্য হয় স্যার, তাহলে তো বিক্রি করতে পারবে স্যার, পচনশীল দ্রব্য। এক্স্যাক্টলি, এটাও একটা গুরুত্বপূর্ণ। 1 বছরের আগে পারবে কেন? ওই যে পচনশীল দ্রব্য হয়, যদি কোনো যত আলোচনা এই সমস্ত জায়গায়, তো এই প্রশ্ন নিয়ে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, আপনি ধরেন উত্তর দিতে পারলেন বা দিতে পারলেন না, কিন্তু এই বিষয়টা নিয়ে যখন আপনাকে কখনো প্রশ্ন করব, কখনো আপনাকে ওই বিষয়টা নিয়েই আপনাকে আলোচনা করতে বলবো, এভাবেই কিন্তু আমাদের, আপনি যেটা ছুটে যাচ্ছে অপরজন বলতেছে, এভাবেই কিন্তু আমাদের প্রিপারেশনটা একেবারে স্ট্রং হয়ে যাবে, তাই না? জি স্যার। আচ্ছা, এখানে স্যার এখানে আরেকটা বিষয় আছে স্যার, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আগে মানে অস্থায়ী নিষেধাজ্ঞার আগে আদালত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিতে পারে। হ্যাঁ অবশ্যই দিতে পারে। আদালতে সমুটো পাওয়ারে দিতে পারে, যখন সম্পত্তিটা যদি ক্ষয় হয় বা কোনো তাৎক্ষণিক যদি কোনো ক্ষতি সাধন করে, তাহলে আদালত ওটা সমুটো পাওয়ারে অস্থায়ী নিষেধাজ্ঞার আগে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিতে পারে। ওকে, তাহলে আমাদের এখন চলে যাব হচ্ছে বার কাউন্সিলে। বার কাউন্সিলের কি অবস্থা? জি স্যার। আচ্ছা, এবার এই কারারে কথা বলে, যদি ট্রাইব্যুনালে অভিযোগ পাওয়ার পরে কত দিনের মধ্যে এই শুনানির দিন ধার্য করে জানেন?
স্যার আপনি বার কাউন্সিল থেকে প্রশ্ন করছেন? হ্যাঁ, বার কাউন্সিল থেকে প্রশ্ন করছি এখন। স্যার 21 দিন। বার কাউন্সিল তো আমাদের পড়া ছিল নাকি, পড়া ছিল না? জি স্যার, বার কাউন্সিল সম্পূর্ণটা ছিল। বার কাউন্সিল তো পড়া ছিল। স্যার 21 দিন। 21 দিন। বাংলাদেশ বার কাউন্সিলের গঠনের জন্য গ্রুপ ভিত্তিক নির্বাচনের সদস্য সংখ্যা কয়জন থাকে? 7 জন স্যার। বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান কয়জন থাকে? ভাইস চেয়ারম্যান 1 জন স্যার। 1 জন থাকে। ট্রাইব্যুনালে কোনো আদেশ যদি আপনি সংক্ষুব্ধ হন, সেটার বিরুদ্ধে আপিল করবেন কোথায়? হাইকোর্ট বিভাগে স্যার। কোন অ্যাডভোকেট কাউন্সিলের সদস্য হইতে পারবে না একটানা কতবার? 2 বারের বেশি না স্যার। আপিল বিভাগের বিচারপতি কোন কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন? এনরোলমেন্ট কমিটি স্যার। লিগ্যাল এইড কমিটির সদস্য সংখ্যা কতজন? 3 জন স্যার। লিগ্যাল এইড কমিটির সদস্য সংখ্যা 3 জন। স্যার এটা মনে নাই স্যার। 9 জন। 9 জন। এর মধ্যে বার কাউন্সিলের সদস্য কয়জন? 5 জন। ওকে। বাসিরুল ভাই, জি স্যার। বার কাউন্সিলের ট্রাইব্যুনাল কত ধারায় গঠিত হয়, কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী? ট্রাইব্যুনাল স্যার 33-এ। ট্রাইব্যুনালের গঠিত বার কাউন্সিলের গঠিত ট্রাইব্যুনাল হয় কতজনের সদস্যের সমন্বয়ে? 3 জনের সদস্য নিয়ে। 3 জনের সদস্য নিয়ে। বার কাউন্সিলের সচিব কে হবেন? বার কাউন্সিলের সচিব স্যার অতিরিক্ত জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ। অতিরিক্ত জেলা জজ। জি। আর বাংলাদেশ বার কাউন্সিলের আইন শিক্ষা কমিটিতে সর্বনিম্ন বিশ্ববিদ্যালয় সদস্য 2 জন স্যার। কতজন থাকবেন? 2 জন। বার কাউন্সিলের মেয়াদ উত্তীর্ণের বছরে বার কাউন্সিলের যে তারিখ বা তারিখের পূর্বে সম্পন্ন করতে হবে নির্বাচনটা, 45 দিনের মধ্যে স্যার। তারিখ কত? 31শে মে। 31শে মে এক্স্যাক্টলি। বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাটর্নি জেনারেল সহ মোট 15 জন সদস্য হবে। এর মধ্যে একজন সদস্য হবেন অ্যাটর্নি জেনারেল, তিনি প্রধান। কত নম্বর অনুচ্ছেদ এটা বলা আছে যে 15 জন সদস্য হবে? কত নম্বর অনুচ্ছেদ এটা বলা আছে? এটা স্যার পারছি না স্যার, মনে 5, 6, 7, 8, 9 পাশে বলা আছে স্যার। 5 বলা আছে। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল উনি পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান হবেন। এইটা কত অনুচ্ছেদ বলা আছে? এটা স্যার 6-এ বলা আছে স্যার। 6 বলা আছে। একজন অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য তার ন্যূনতম বয়স কত হতে হবে? 21 বছর। 21 বছর হতে হবে। আইনজীবী হওয়ার আবেদনের যোগ্যতা কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? স্যার এটা হচ্ছে 27 অনুচ্ছেদে। 27-এর 1 অনুচ্ছেদে উল্লেখ আছে, তাই না? বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে তাহলে আপনি আপিল করতে পারবেন, রিভিউ করতে পারবেন, না রিভিশন করতে পারবেন? কি করতে আপিল ও পারবেন? রিভিউ দুটাই করতে পারবো স্যার। আপিল এবং রিভিউ দুইটা করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম স্যার। আগামীকাল স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 15 সালের প্রশ্ন আচ্ছা স্যার। হ্যাঁ, 15 সালে প্রশ্ন দিয়েছেন এবং আমাদের এক ভাই মনিরুল ভাই মনে হয় খুবই সুন্দরভাবে উনি ব্যাখ্যা সহ আবার কপিও দিয়ে দিয়েছেন, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট পড়া হচ্ছে 15 সালের পরে কত সাল আছে? 13 স্যার 13